সারা বাংলায় রক্ত দিয়া ঘরে ঘরে আমরা তোমায় ভুলি নাই। সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ ভাই উপস্থিত রয়েছেন, আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা, যুব দলের সাবেক সভাপতি, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নীরব, উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক জোটের সংগঠক নেতা রফিক, এখানে ডিপ্লোমা প্রকৌশলীদের সপ্রখ্যাত নেতৃবৃন্দ, মুসলিম উদ্দিন ভাই যিনি জনপ্রতিনিধিও ছিলেন, আমি চিনি, খুব মানুষ, আর নবনির্বাচিত কমিটির সচিব সাধারণ কাজী সাকওয়াত সহ যারা নতুন নেতৃবৃন্দ গঠিত হয়েছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে অনেকটা পরিচিতি সভার মতোই নবনির্বাচিত কমিটির এখানে এই অনুষ্ঠানটি হলো এবং ফুলের শুভেচ্ছায় আমরা সবাই সিক্ত হলাম, নতুন কমিটির সকল নেতৃবৃন্দ সাথে আমাদের পরিচিত হলাম। আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি গঠনের ক্ষেত্রে এই প্রকৌশলীদের অবদান একেবারে সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ে। আমি অনেক সময় বলি যে ডিপ্লোমা প্রকৌশলী এদের নাম হওয়া উচিত গণ প্রকৌশলী, কারণ যার বাসায় ঝড়ে ইলেকট্রিসিটি চলে যায়, প্রথমে যে ব্যক্তিকে টেলিফোন করলে পরে সংযোগ দ্রুত আসার সম্ভব একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঠিক ইউটিলিটি সার্ভিসের যে দপ্তরগুলি রয়েছে, যেখানে প্রকৌশল ইঞ্জিনিয়ারিং অবধারিত, সে কি বলে যে যেটাই হোক, আমাদের ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে হোক, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হোক, রাস্তাঘাট হোক, রেলওয়ে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে, জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অবদান একেবারে প্রাথমিক পর্যায়ে। আর ওই প্রাথমিক ভিত্তিটাই তারা রচনা করেন, যার উপর নির্মিত হয় বড় অবকাঠামো। তো সুতরাং সাধারণ মানুষের যাদের সাথে যোগাযোগ, তারা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। এই কারণে তাদের এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হানিফ ভাই এবং সাখাওয়াত দুজনই অত্যন্ত সক্রিয় রাজনীতিতে, এবং আমি দেখেছি অনেক নিপীড়ন নির্যাতন তারা ভোগ করেছে, শারীরিকভাবে আক্রান্ত হয়েছে, তাদের রক্ত ঝরেছে, কিন্তু দলের পতাকাকে নতজানু হতে দেয়নি, নুইয়ে পড়তে দেয়নি। এবং যখনই কোনো সংকট ঘনীভূত হয়েছে, সে সংকট মোকাবেলায় হানিফ ভাই বা সাখাওয়াতরা ভূমিকা রেখেছে, ফ্যাসিবাদের নিপীড়ন নির্যাতন সহ্য করেছে, গ্রেপ্তার হয়ে রিমান্ডে অত্যাচারিত হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের সরকার যত ধরনের অত্যাচারের খড়গ নামিয়ে নিয়ে আসে গণতন্ত্রকামী মানুষের উপর, সেই অত্যাচারের খড়গ তাদের উপরেও ছিল, এবং এর মধ্যেও তারা সংগঠন করেছে এবং দেশের জাতীয়তাবাদী মনা, গণতন্ত্র মনা প্রকৌশলীদেরকে, ডিপ্লোমা প্রকৌশলীদেরকে
তারা সংগঠিত করেছে এবং জাতীয়তাবাদের পতাকা তলে নিয়ে এসেছে। এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নতুন নবনির্বাচিত কমিটিও দায়িত্ব পালন করবে, অত্যন্ত যুগান্তকারী দায়িত্ব পালন করবে, যাতে করে বাংলাদেশের যারা ডিপ্লোমা প্রকৌশলী যারা রয়েছেন, যারা একেবারে তৃণমূলে আমাদের উন্নয়ন, ডেভেলপমেন্ট এবং মানুষের সাথে ইউটিলিটি সার্ভিসের সাথে যারা জড়িত, তাদেরকে সমন্বয় করে সুসংগঠিত করতে পারবে বলে আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস। তবে এটাও মনে রাখতে হবে, আপনারা নবনির্বাচিত কমিটি এমন দৃষ্টান্ত দেখাতে হবে যাতে করে কখনোই আপনারা তো শেষে ইঞ্জিনিয়ারিং কথাটা বা প্রকৌশলী কথাটা যুক্ত আছে, আপনাদের আচার আচরণ এবং আপনাদের কোনো কিছুতেই যেন সভ্যতার মাত্রা অতিক্রম না করে, এইটা খেয়াল রাখতে হবে। পরিমিতিবোধ অবশ্যই থাকতে হবে, কোনো উগ্রতা প্রদর্শন করা যাবে না, যাতে আপনাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এদেশের মানুষ কিছুটা এবং আমাদের দলের নেতাকর্মীরা তারা যেন কিছুটা শিক্ষা লাভ করতে পারে। কারণ আপনারা একটা শিক্ষার উপর দাঁড়িয়েই দেশের উন্নয়ন উৎপাদনের কাজে একবারে সরাসরি আপনারা যুক্ত। কারণ মানে হাতুড়িটা আপনাদের হাতে, নির্মাণের যন্ত্রটা আপনাদের হাতে। সুতরাং এই নির্মাণের যন্ত্র ব্যবহার যারা করবেন তারা তো অত্যন্ত দক্ষ একজন মানুষ, প্রশিক্ষিত একজন মানুষ। এই দক্ষ প্রশিক্ষিত মানুষদের সাংস্কৃতিক উচ্চতা থাকবে অতি উপরে। তো সেখানে যেন কখনোই না দেখি কোনো পদ পদবীর ক্ষেত্রে, কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে, বঞ্চনার ক্ষেত্রে কেউ যেন পরিমিতিবোধ এবং সভ্যতা এবং সংস্কৃতির যে সীমানা, সেই সীমানা অতিক্রম করবে না এবং এর মধ্যে দিয়েই একটা দৃষ্টান্তমূলক সংগঠন তৈরি হবে। আপনারা জানেন যে জাতি একটা সংকট অতিক্রম করছে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি এই সংকট অতিক্রম করবে এবং এই জন্যই করবে, তারা দেখেছে বিভিন্ন পরিসরে যে আমাদের আচরণটা কি আর অন্যদের আচরণটা কি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা দেশটাকে আরেকটি দেশের সাংস্কৃতিক আগ্রাসনের মুখে ফেলে দিয়েছিল, অথবা তাদের সাংস্কৃতিক আগ্রাসনটাকে নিশ্চিত করার কাজগুলো তারা করেছে। আমরা দেখেছি প্রায় ভারত থেকে শিল্পীরা আসছে, ভারত থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসছে, তাদের দিয়ে নানা অনুষ্ঠান আয়োজন চলছে, আরবি স্টেডিয়াম থেকে শুরু করে সব জায়গায়। আপনার কলকাতা, বোম্বের সব সুপারস্টারদের দিয়ে এখানে একের পর এক অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য দেশের যে শিল্পী কুশলীরা যে আসতে পারবে না তা নয়, কিন্তু শুধুমাত্র একটি দেশের প্রতি আনুগত্য দেখানোর জন্য তাদেরকে এখানে নিয়ে আসা এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অনুশীলন সেটা বাংলাদেশে সেটার চর্চা করানোর আমরা দৃষ্টান্তগুলো দেখেছি। কারণ যে বাংলাদেশ যেন তাদের একটা অনুষঙ্গ হতে পারে, তাদের যেন একটা অংশ হতে পারে, পার্শ্ববর্তী দেশের তাদের যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস তার যেন অংশ হতে পারে, এই কাজটাই তারা করেছে। 5ই আগস্ট ঘটল, আমরা আবার নানা ধরনের শক্তির উত্থান দেখলাম এবং অনেকেই এই উত্থানে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি কিছুটা সূক্ষ্ম পার্থক্য। আপনারা লক্ষ্য করবেন গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে মনে হচ্ছে তারা আরেকটি সংস্কৃতি আমদানি করে কাউন্টার করতে চান পার্শ্ববর্তী দেশের ভারতে। তারা এখানে কাওয়ালি নিয়ে আসছেন, তারা এখানে আরেক দেশের সব ইয়েগুলো শিল্পী কুশলীদের নিয়ে আসছেন। তো ফলে আমার কাছে যেটা মনে হয়েছে বা আপনাদের কাছেই মনে হবে যে একটা মানে যারাই করছেন শেখ হাসিনার আমল, তারা এক ধরনের সাংস্কৃতিক আধিপত্যকে আমন্ত্রণ জানিয়েছেন, আবার আরেকটি পক্ষ আরেকটি সাংস্কৃতিক আধিপত্যকে এখানে প্রতিষ্ঠা করতে চান। কিন্তু একই সময় আপনি দেখবেন 16ই ডিসেম্বরে গত বছর বাংলাদেশে
একমাত্র রাজনৈতিক দল যে বাংলাদেশের শিল্পী কুশলীদের নিয়ে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠান করেছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এটাই যে বিএনপি বাংলাদেশের যে মৃত্তিকা, পলিমাটি এবং লাল মাটির সৌরভের যে মৃত্তিকা, এই মৃত্তিকা মিশ্রিত যে আমাদের রাজনৈতিক ফিলোসফি, আমাদের সংস্কৃতির ভিত্তি, সেটাকেই সে চর্চা করে এবং এগুলো মানুষ আস্তে আস্তে আরো জানবে। তখন বুঝবে আমাদের সাথে আওয়ামী লীগের কেন পার্থক্য, আমাদের সাথে জামাতের কি পার্থক্য। তারা ইসলাম প্রচার করতে চায়, আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে 1000 বছর আগে, 800 বছর আগে, 900 বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন। হযরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে, হযরত শাহ মখদুম শুয়ে আছেন রাজশাহীতে, হযরত শাহ সুলতান আছেন বগুড়ায়, খান জাহান আলী আছেন খুলনায়। সারা বাংলাদেশ এই সুফি সাধকরা একেশ্বরবাদের দিকে, তাওহীদের দিকে সেদিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আবার নতুন করে আপনারা কি করবেন ভাই? কোন ইসলাম প্রচার করবেন? মানুষ যে ইসলাম আমাদের সুফি সাধকরা অনেক সংগ্রাম করে, অনেক মানব সেবা করে তারা প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনারা আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না মওদুদি তন্ত্র প্রতিষ্ঠা করবেন? এইটাও কিন্তু মানুষ ভাবছে এবং এটা নিয়েও মানুষের কথা বলার আছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে কেউ কেউ মনে করছেন যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে। আমরা গণতান্ত্রিক যে ইচ্ছা, গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন, তার বিরুদ্ধে চারণ করি না, কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিংকে প্রাধান্য দিচ্ছি, নানা কৌশল করা হয়, তাহলে এটা কিন্তু ধরা পড়বেই, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি। সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন, ভিপিজিএস ছিলেন, তারা যায়, তারা কথা বলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ কন্ডাক্ট তৈরি করলেন। তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি যে বাইরের কেউ আসতে পারবে না। ভাই, বিশ্ববিদ্যালয়টা কি বিচ্ছিন্ন কোনো দেশ নাকি? ভ্যাটিকান সিটি তো নয়, দেশের মধ্যে দেশ তো নয়। সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ, সমাজের যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়। যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, প্রাক্তন ছাত্র, তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে, একটা ইন্টারাকশন থাকে। এই কারণে ইউনিভার্সিটি অ্যালুমনাই আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আছে, সব বিষয়ে, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা। কারণ যে প্রতিষ্ঠানে 4-5 বছর একটি ছাত্র পড়ে, তার মধ্যে একটা আবেগ তৈরি হয়। ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে, ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে, তার সময়ের অভিজ্ঞতা বলে, সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ থেকে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায়। ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন, আপনারা সুষ্ঠু নির্বাচন করুন তার কলিগদেরকে, আপনারা যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব। আপনি কি ফাঁস করবেন? কি গোপন রেখেছেন? একটা নির্বাচনে তো সবকিছু উন্মুক্ত থাকতে হবে। কাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কিনা এই সন্দেহ তো মানুষ করতেই পারে। আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেছেন, না হলে কথা আপনি বলবেন কেন?
যে আমি সব ফাঁস করে দিব, তাহলে গোপন কোনো একটা মেকানিজম, একটা কলাকৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন, যে কারণে এই কথাটি আপনি বলছেন। এই প্রশ্ন, এই সন্দেহ, এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে, ব্যালট বই ছাপানো হবে, সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে। ব্যালট বই ছাপানো হবে, সেটা ছাপাবে সরকারি কোনো প্রেস, বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস। সেই ব্যালট পেপারের মধ্যে কোনো নাম্বার নেই। সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোনো প্রেস থেকে, যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে, এটাও প্রমাণিত হয়েছে। যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো এগুলো কি অনিয়ম নয়? আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম, যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে, এটা তো করতে পারেন না। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার আর ব্যালট পেপার, এটা তো অত্যন্ত সিকিউরড, এটার নিরাপত্তা থাকতে হতে পারে। সেই ব্যালট পেপারে কোনো নাম্বার নেই, এটা তো একটা কঠিন ঘটনা। তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা, সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি, সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক, এবং আমাদের যে মানুষের যে ধর্মীয় চেতনা, এটার জন্য বিপজ্জনক। এখানে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সে টেলিভিশনে নাটকও দেখে, গানও শোনে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেলবেন, একপাক্ষিক করে ফেললে সমাজ একটা ফ্যাসিবাদের, আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে। ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি, এবং এইটা আসলে পরে আরো সর্বনাশ। মেয়েরা কিভাবে চলবে, সেটা মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে, নিশ্চিত থাকবে না। ভাই, আমরা যারা বড় হয়েছি, আমাদেরকে ধর্মীয় চর্চা, এই নামাজ পড়, আমাদের বাপের চাইতে মারা বেশি বলে, মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয়। কিন্তু তাদের যে অধিকার, আরো অধিকার, সেই অধিকার যদি হরণ হয়, তাহলে ভয়ঙ্কর পরিণতি। এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে, সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই, ভয়ঙ্কর পরিণতি। যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তাদের খুব জনপ্রিয়তা বা তারা হচ্ছেন, কিন্তু আমি আতঙ্কিত বোধ করি যে এই এমন এদের যে রাজনৈতিক দলটি কখনোই এই দেশের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, যে আমরা প্রথমে একটি আন্দোলন হয়েছে পাকিস্তান আন্দোলন হচ্ছে যে এই অঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীরা বৃহত্তর ভারতের মধ্যে থাকলে পরে তাদের যে
ডেভেলপমেন্ট, তাদের যে বিকাশ, শিক্ষা দীক্ষা, চাকরির ক্ষেত্রে এটা বঞ্চিত হবে। এটা নিয়েই তখন যারা, এবং তারা সবাই আধুনিক মানুষ। আপনি সরওয়ার্দী সাহেবের কথা বলেন, আপনি ফজলুল হক সাহেবের কথা বলেন, মওলানা ভাসানী একজন বলরা মানুষ, অত্যন্ত আধুনিক একজন মানুষ। এরা পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা ছিলেন আমাদের এই অঞ্চলে। তখন কিন্তু জামাত ইসলাম পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে, আপনাদের মনে আছে না? কারণ এই দেশে এই যে পিছিয়ে পড়া, তখন কৃষক সমাজ হচ্ছে অধিকাংশ মুসলমান, তারা পিছিয়ে আছে। তাদেরকে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করাতে পারি, তারা যদি ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে, তারা ডিপ্লোমেট হবে, তারা বিদেশের কথাবার্তা বলবে ফরেন ডিপ্লোমেটদের সাথে, এইটা 47-এর আগে খুব কমই ভাবা যেত। এই কারণে এই মানুষরা আন্দোলন করেছেন পাকিস্তান আন্দোলনের জন্য। এরা প্রত্যেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। আপনি ফজলুল হক জিন্না থেকে শুরু, ফজলুল হক ওই অঞ্চলে জিন্না, আপনার সরওয়ার্দী সাহেব, মওলানা ভাসানী, সমস্ত নেতৃবৃন্দ, এই যে মারা গেলেন বিশিষ্ট বুদ্ধিজীবী আপনার বদরুদ্দিন ওমরের বাবা আবুল হাসিম সাহেব, একজন দার্শনিক মানুষ। এরা পাকিস্তান আন্দোলনে করেছেন, কাজ করেছেন। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেবও পাকিস্তান আন্দোলনের একজন ছাত্র নেতা ছিলেন। তারা কাজ করেছেন যে কমপক্ষে একটা যদি আলাদা মুসলমানদের রাষ্ট্র হয়, তাহলে শিক্ষায় দীক্ষায় এরা এগিয়ে যাবে। জামাত কিন্তু সেদিন এইটার বিরোধিতা করেছে, যে কোনো জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে মূর্তি পূজার মতো, মৌদুদী সাহেবের কথা। তাহলে উনারা মানে ব্রিটিশকেই পছন্দ করেন, উপনিবেশবাদকেই পছন্দ করেন। ঠিক 71 সালে সেই ভূমিকা রাখলো, আমাদের স্বাধীনতার বিরোধিতা করলো। আমরা যখন দেখছি পশ্চিমাদের দ্বারা বঞ্চিত সমস্ত দিক থেকে, শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে বঞ্চিত, এটা একটা টার্ন নিল মুক্তিযুদ্ধে, তখন তারা সেখানে বিরোধিতা করলো। তারপরে যখন জিয়াউর রহমানের সুবাদে দেশের স্বাধীনতার ঘোষক, তার বদান্যতায় তারা রাজনীতি করার সুযোগ পেল। কিন্তু এরপরে যতগুলি ঘটনা হয়েছে, প্রত্যেকটিতে জামাত আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 86 সালের নির্বাচনে হাসিনা গেল, তার সাথে জামাত গেল। 95, 96 সালে হাসিনার সাথে একসাথে আন্দোলন করলো বিএনপির বিরুদ্ধে। এরপরে যেই 24-এর আন্দোলন শেষ হলো, বলল যে আমরা ভারতের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। তাহলে যে এতগুলো টাকা চুরি করলো আওয়ামী লীগের নেতারা, বিলিয়ন বিলিয়ন ডলার, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নি, সবাইকে প্লট দিচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে। লন্ডনে যে ভাগ্নি, ইংল্যান্ডের এমপি, সেও একটা ফ্ল্যাট বাড়িতে থাকে, টাকার কোনো হিসাব নাই। চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা, তার 130টা 40টা সম্পত্তি পাওয়া গেছে লন্ডনে। এই যে গোটা দেশটার জনগণের টাকা লুণ্ঠন করে একটা জাতিকে কোণঠাসা, একটা জাতিকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েছিল শেখ হাসিনা, তাদেরকে ক্ষমা করে দেবে। এবং এখন বিভিন্ন জায়গায় তাদের এই লুটপাট, তাদের এই ভয়ঙ্কর কি বলে যে অত্যাচার, অবিচার, যেখানে তাদের অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি এবং কিছু বিচার চলছে। কত আন্দোলনকারী কর্মীর মানে বিধবা বউরা আত্মনাদ করছে, মা আত্মনাদ করছে। এরপরে তারা বলে দিলেন যে আমরা তাদের ক্ষমা করে দেব। এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী, নিপীড়নকারী আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি, আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে, তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এটা নিশ্চিত থাকবে। আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করেছি। আমরা শুধু দল নয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নেওয়া হয়েছে, উনি যদি চুপচাপ থাকতেন নেওয়া হতো না।
শেখ হাসিনা গ্রেপ্তার করতে, কারণ উনি বলেছেন যে ফ্যাসিবাদ চলছে, মানুষের গণতন্ত্রের কোনো অধিকার নাই, মানুষ ভোট দিতে পারছে না, মানুষ কথা বলতে পারছে না, গোটা জাতিকে লুট করা হচ্ছে, এই কারণেই তাকে কারাগারে নেওয়া হয়েছে। এবং আমাদের সমস্ত সংগ্রাম, আমাদের জেল খাটা, আমাদের নিপীড়ন নির্যাতন, বৃহত্তর আদর্শ গণতন্ত্র, তার জন্য আমরা লড়াই করেছি, তার জন্য সংগ্রাম করেছি। আমরা বিশেষ আমাদের নেতাদের ফাঁসি হবে এই জন্য রাস্তায় আছি, তাছাড়া নাই, এই কাজ তো আমরা করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি কখনোই, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেননি। সমস্ত দুঃখ যন্ত্রণা বেদনা নিয়েও জনগণের অধিকার প্রশ্ন যখন আসে, ওই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তিনি আপোষহীন লড়েছেন। যেমন ৮০ দশক তেমনি এই ২৪ পর্যন্ত আমরা সেই আদর্শের সন্তান। জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, সেই পতাকা যিনি বহন করেছেন অত্যন্ত শক্তভাবে, দৃঢ়তার সাথে, সকল নিপীড়নকে সহ্য করে, তিনি হলেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ গুরুতর অসুস্থ অবস্থায় তিনি দিন যাপন করছেন। তার সন্তান আজকে সেই পতাকা নিয়ে আছেন। কারোর সাথে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু আমার দেশকে যে পদানত করতে চায়, আমাদের দেশকে যারা কেউ যদি এটাকে কারো অঙ্গরাজ্য বানাতে চায়, সেইখানে জিয়াউর রহমান এবং তার দল কখনোই আপোষ করেনি। ঠিক। বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল তাদের সাথে আপোষ করবে না, এবং জনগণ এই পক্ষেই থাকবে। যারা আপোষহীন ভাবে রাজনীতি করেছে আদর্শের জন্য, সত্যের জন্য, তারাই টিকবে। যারা বিভিন্নভাবে ভণ্ডামি করেছেন, ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন, আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, এই যে ঘটনা, এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত হচ্ছে। বন্ধুরা, অত্যন্ত গোপনে তারা প্রচার চালায় যে বিএনপি করে, কি বলে, যে চাঁদাবাজি টাঁদাবাজির সাথে যুক্ত। বৃহত্তর দল, পৃথিবীর সব দেশেই কেউ না কেউ দুষ্ট চক্র থাকতে পারে, এই চক্র নানা ধরনের কাজ করতে পারে। তো দল যদি এটাকে নীরবে সহ্য করে যায়, তাহলে তখন দলের দোষ। আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে দল সঠিক পথে আছে। একটা পরিবারতে একটা সন্তান বিপদগামী হতে পারে, হতে পারে না? বিপদগামী হলে ওই পরিবারটাই অত্যন্ত সুপরিবার, যোগ্য পরিবার, যে তার ওই বিপদগামী সন্তানকে সোজা করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা নেয়। কিন্তু আমাদের কিছু মিডিয়া তাদের সাথে মিলে এই ধরনের অপপ্রচার দিয়ে যায় সব সময়। কিন্তু আজকে যারা এই কথাগুলো বলেন, তাদের তো আমরা অহরহই পাচ্ছি। এই যেমন ধরেন, পিরোজপুরের ইন্দুরকান্দিতে জামাতের নেতাকে জামাত বহিষ্কার করছে, অভিযোগ ধর্ষণ মামলা। এক, মামলা থেকে অব্যাহতি দিতে চাঁদা দাবি, জামাত নেতা বহিষ্কার। এটা প্রতিদিনের বাংলাদেশে উঠেছে। মিরেশ্বরে অবৈধ বালু উত্তোলনের দায়ে জামাতের 2 কর্মী বহিষ্কার। ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাতের নেতা বহিষ্কার। জামাতের রুকনকে দল থেকে বহিষ্কার। এটা হলো সাময়িক বরখাস্ত। ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে, তিনি হয়তো ছিল, অন্য কোনো মামলায় জড়িত ছিল, চাঁদা দাবির অভিযোগ করছে। এটা আমি এগুলো সমস্ত পত্রিকায়, মানে প্রধান প্রধান লিডিং পত্রিকায় এইগুলো এসছে। আমি 2-3টা বললাম। তাহলে দলের 2-1টা বিপদগামী কর্মীরাই কাজ করতে পারে, বিএনপির জামাতেরও আছে। তো সেই কথাটা কেন হাইলাইট হয়নি? ধর্ষণ মামলা থেকে শুরু করে নারীকে নির্যাতন এবং মুক্তিযোদ্ধা, কুমিল্লার 14 গ্রামের মুক্তিযোদ্ধাকে লাথি মেরে তাকে লাঞ্ছিত করেছে এই জামাত কর্মীরা, এই কথাগুলো কেন হাইলাইট হয়নি? পত্রিকা কিছু
কিছু পত্রিকা বলবো যে এটাকে অত্যন্ত কৌশলে ঢেকে রেখে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে। 16টা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে? আমি নবগঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের এই পরিচিতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রিজ ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য।